বিজয়ের ৫৩ বছরেও প্রত্যাশা অনুযায়ী সাফল্য আসেনি বাংলাদেশের ক্রীড়াঙ্গনে। পরিবর্তনের এখনই সময়, মত বিশ্লেষকদের। যোগ্য ব্যক্তিদের দায়িত্বে আনার পরামর্শ। সিলেটে NCL T20 মাতিয়ে ঢাকায় ফিরলেন তামিম ইকবাল, শিরনে ফিরলেন মুশফিক। বিশ্বের নানা প্রান্তে খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়। আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি তাজিন খন্দকার। মহান বিজয় দিবস উপলক্ষে মিরপুরের হোম অব ক্রিকেটে শহীদ মুশতাক একাদশ আর শহীদ জুয়েল একাদশের মধ্যে চলছে একটি প্রীতি ম্যাচ, যেখানে অংশ নিয়েছেন টাইগার সাবেক ক্রিকেটাররা। আগে ব্যাট করে নির্ধারিত 15 ওভারে 128 রান তোলে শহীদ মুশতাক একাদশ। প্রতি বছরের ন্যায় এবারও মুক্তিযুদ্ধে শহীদ বীর সেনানীদের স্মরণ করে বিসিবি। ম্যাচ শুরুর আগে পালন করা হয় 1 মিনিট নীরবতা। এরপর জাতীয় সঙ্গীতে কণ্ঠ মেলান সাবেক ক্রিকেটাররা। প্রীতি ম্যাচ হলেও ছিল প্রতিদ্বন্দ্বিতার আমেজ। মুশতাক একাদশের হয়ে ইনিংস সর্বোচ্চ 25 রান করেন বিসিবি নির্বাচক হান্নান সরকার। আরেক নির্বাচক আব্দুর রাজ্জাক করেন 15 রান। দুটো নিশ্চিত ক্যাচ মিস করেন হাবিবুল বাশার সুমন। শহীদ জুয়েল একাদশের হয়ে 2টি করে উইকেট নেন তালহা জুবায়ের আর মোহাম্মদ রফিক। দর্শক, এই মুহূর্তে সেই ম্যাচটির খবর জানাতে শের বাংলা মিরপুর ক্রিকেট স্টেডিয়ামে আছেন রিপোর্টার মাহবুব রিমন। সরাসরি যাচ্ছি তার কাছে। রিমন, বিজয়ের 53 বছর পার করলো বাংলাদেশ। গেল 53 বছরে আক্ষেপ থাকতে পারে অনেক কিছু নিয়েই, তেমনি আক্ষেপ আছে ক্রীড়াঙ্গন নিয়েও। তবে সেই আক্ষেপের মধ্যে এক চিলতে প্রশান্তি এনে দিয়েছে কিন্তু ক্রিকেট। বিশ্ব দরবারে বাংলাদেশ যে রাজ করছে, এই যেমন আজকেও কিন্তু বাংলাদেশ 2টো জয় পেয়েছে, জাতীয় দল হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজকে, এছাড়াও বয়সভিত্তিক নারী দল কিন্তু শ্রীলঙ্কাকে হারিয়েছে। সেই এক চিলতে প্রশান্তি যারা এনে দিয়েছেন, অর্থাৎ বাংলাদেশের ক্রিকেটের সূতিকাগার যাদের হাত ধরে বাংলাদেশ ক্রিকেট আজ এই জায়গায়, সেই সব সাবেক ক্রিকেটার অর্থাৎ নান্নু, আকরাম, হাবিবুল বাশার কিংবা আমরা হান্নান সরকারের কথা বলতে পারি, যাদের হাত ধরে আসলে দেশের ক্রিকেট আজ এই জায়গায়, সেই সব ক্রিকেটারদের, সাবেক ক্রিকেটারদের যেন একটা মিলন মেলায় পরিণত হয়েছে। প্রতি বছরই আসলে 2বার, অর্থাৎ স্বাধীনতা দিবস এবং মহান বিজয় দিবসে কিন্তু এ ধরনের আয়োজন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ব্যতিক্রম নয় এবারও। তবে বলছিলাম যে সেই একটা প্রীতি ম্যাচ হলেও কিন্তু সেখানেও একটা প্রতিদ্বন্দ্বিতার আভাস আমরা দেখেছি। এবং শহীদ মুশতাক এবং শহীদ জুয়েল, এই দুজনের কথা আসলে না বললেই নয়। শহীদ মুশতাক আহমেদ, যিনি কিনা একজন বাঙালি না হয়ে, অর্থাৎ একজন অবাঙালি হয়েও যিনি 1971 সালে কথা বলেছিলেন বাংলাদেশের পক্ষে, গণমানুষের পক্ষে। আর শহীদ জুয়েল আহমেদ তো শুধুমাত্র ক্রিকেটার হবেন এবং তিনি ক্রিকেট খেলেন, ওপেনার হবেন, এটা জানতে পেরে তার আঙুল কেটে দিয়েছিল পাক হানাদার বাহিনীরা এবং তাদের দোসররা। সেই সব বীর শহীদদের সম্মানেই আসলে আজকের এই ম্যাচের শুরুতে আগে আমরা দেখেছি 1 মিনিট নীরবতা পালন করা হয়েছে যারা আমাদের মহান মুক্তিযুদ্ধে শহীদ হয়েছে তাদের সম্মানে। এরপরে জাতীয় সঙ্গীতের পরই আসলে শুরু হয় খেলা। 128 রান করেছে আগে ব্যাট করে শহীদ মুশতাক আহমেদ, যেখানে মেহরাব হোসেন ওপি, হান্নান সরকার, মিনাজুল আবেদিন নান্নুর, রাজ্জাকের কথা বলতে পারি, হাসানুর ঝরুর কথা বলতে পারি, মুশফিকুর রহমান বাবু, অর্থাৎ বুড়িয়ে গেলেও তারা কিন্তু ফুরিয়ে যাননি। এবং মাঠের যে পারফরমেন্স এই মুহূর্তে নিশ্চয়ই দর্শকরা দেখতে পাচ্ছেন, মোহাম্মদ রফিক রয়েছে বাংলাদেশের, তিনি কিন্তু ইতিমধ্যে 50 তুলে নিয়েছেন 26 বলে তিনি 51 রান করেছেন। আরও একটি সব কিছু মিলিয়ে কিন্তু একটা অন্যরকম আবহাওয়া, একটা মিলন মেলা। তবে দিন শেষে আসলে ওই যে মহান মুক্তিযুদ্ধে যে সমস্ত শহীদ রয়েছে এবং তাদের যে অবদান, সেই অবদানের স্মরণ করা হয়েছে। তবে এর চেয়েও বড় বিষয় হচ্ছে কিছুক্ষণ পরে কিন্তু গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন জাতীয় দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। সব মিলিয়ে আসলে একটা উন্মাদনা, একটা উৎসব যেমন রয়েছে তেমন রয়েছে একটা অপেক্ষা। তো এই ছিল আমার কাছে মিরপুর হোম অব ক্রিকেট থেকে মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় দলের সাবেক ক্রিকেটারদের ম্যাচের সবশেষ আপডেট। বিজয় দিবস উপলক্ষে শহীদ মুশতাক ও শহীদ জুয়েল একাদশের হয়ে মাঠ পাতাচ্ছেন সাবেক ক্রিকেটাররা, সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী মাহবুব রিমন। এবারে পরের খবর জানাবো। সঠিক পরিকল্পনার অভাব আর রাজনৈতিক ব্যক্তিদের সম্পৃক্ততায় বিজয়ের 53 বছরেও প্রত্যাশিত সফলতা আসেনি বাংলাদেশের ক্রীড়াঙ্গনে। পরিবর্তনের বাংলাদেশে ক্রীড়াঙ্গনকে এগিয়ে নেয়ার এখনই উপযুক্ত সময় বলে মত বিশ্লেষকদের। তবে এজন্য রাজনৈতিক ভেদাভেদ ভুলে যোগ্য ব্যক্তিদের দায়িত্বে আনার পরামর্শ দিয়েছেন তারা। এসএম ইকবালের রিপোর্টে বিস্তারিত। এটা করা উচিত ছিল, যারা এই ব্যাপারে অভিজ্ঞ ছিল তাদের হয়তো স্পর্শ এখানে ছিল না, তাদের পার্টিসিপেশন একটু কম ছিল হয়তো, বা এই পর্যন্ত যা বাজেট ছিল সেটা যদি প্ল্যানিং অনুযায়ী করা যেত আমাদের হয়তো সেটা থাকতো। আমি মনে করি প্ল্যানিংয়ের ঘাটতি। ক্রীড়াঙ্গন এই যেভাবে হাতে ধরে একদম গলা টিপে মেরে দেওয়ার মতো অবস্থানে চলে গেছে,
এই জায়গাতে যদি আপনি পুনরায় কাজ না করা যায়, লিডারশিপ এবং আমাদের মানে উপযুক্ত সময়ে উপযুক্ত যে সিদ্ধান্তটা নেওয়ার দরকার ছিল সেটা নিতে আমরা ব্যর্থ হয়েছি। বিজয়ের বহু বেলা নষ্ট হয়েছে হেলায় ফেলায়। নতুন বাংলাদেশে এখন দিন বদলের জয়গান, যে সুরে চাইলেই নতুন করে বাঁধা যায় ক্রীড়াঙ্গন। তবে এজন্য রাজনৈতিক ভেদাভেদ ভুলে জাতীয় স্বার্থ প্রাধান্য দিলেই সফলতা মিলবে বলে মত বিশ্লেষকদের। দেশের একটা ছোট অঙ্গ হলো ক্রীড়া, সেই অঙ্গটা ছোটরাই চালাবে। যারা রাজনীতির সাথে বড় বড় যুক্ত আছে তারা তাদের ফিল্ডে বিচরণ করবে, আর ক্রীড়াঙ্গনের সাথে যারা যুক্ত তারা থাকবে। তখনই হবে কি প্রত্যেকটা ফিল্ডে ইন্ডিভিজুয়ালি সামনের দিকে এগিয়ে যাবে। মোক্ষম সময় এটাকে রিঅর্গানাইজ করা, এবং রিঅর্গানাইজ করার জন্য যে লোকগুলোকে অ্যাপয়েন্ট করা হয়েছে তারা যদি চিন্তা করে যে আমার শত্রুপক্ষকে দমন করব, তাহলে কিন্তু হবে না। ক্রীড়াঙ্গনে কেউ শত্রু, এই জায়গাগুলো যদি সেগ্রিগেট করেন তাহলে কিন্তু কোনো ক্রীড়াঙ্গন এগোবে না। এই জায়গাগুলোতে কাজ করা খুব জরুরি। ইম্পার্শিয়ালি যে লোকটা ক্রীড়াঙ্গনের জন্য উপকারে আসবে তাদেরকে ওই জায়গাগুলোতে বসানো দরকার। সঠিক পরিকল্পনায় স্বল্প সময়ে বহু দেশেই আছে সফলতার নজির। নতুন বাংলাদেশে ক্রীড়াঙ্গনও উদ্ভাসিত হোক তেমনই কোনো উদ্যোগে। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। নিজের প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট তামিম ইকবাল। এসএল-এর 4 ম্যাচ খেলে তাই ঢাকা ফিরে গেছেন এই বাঁ হাতি ওপেনার। সিলেটের পিচ নিয়েও নেই কোনো অভিযোগ, গ্রাউন্ডসম্যানদের দিয়েছেন ধন্যবাদ। এবারের টুর্নামেন্টে বেশ কিছু তরুণ ক্রিকেটারও নজর কেড়েছে সাবেক টাইগার অধিনায়কের দিকে, জানাচ্ছেন সহকর্মী সাব্বির মিথুন। বিকেলে 54 বলে 91 রানের ইনিংস খেলেই ঢাকার বিমানের তামিম। এবারের এনসিএল-এর সবচেয়ে বড় তারকার হুট করে বিদায়ের কারণ কি? আমার এই 4টা থেকে 5টা ম্যাচই খেলার কথা ছিল, সো আজকে আমার শেষ ম্যাচ ছিল। আমার প্রিপারেশন হিসাবে যতটুকু দরকার ছিল আমার কাছে মনে হয় আমি ফুলফিল করেছি। আজকের ইনিংসটা ওয়াজ গুড, বাট আনফর্চুনেটলি ওয়াজ ইন আ লুজিং কোর্স, সো এটার মূল্যটা খুব বেশি থাকে না আমার জন্য। যদিও ফেরার আগে দলকে আরও একটা ম্যাচ জেতানোর সুযোগ ছিল এই ওপেনারের সামনে, তবে তামিমকে আড়াল করে সে ম্যাচের নায়ক সালমান। বোলাররা যারা আছেন তারা ভেরি ইয়াং, একজন হয়তো বা 3-4টা টি20 তাদের ক্যারিয়ারে খেলছে, সো দে উইল লার্ন ফ্রম দিস অ্যান্ড আই এম শিওর দ্য টিম ইজ ইন গুড শেপ গোয়িং ফরওয়ার্ড। আমি আশা করি যে নেক্সট ম্যাচগুলো ভালো হবে। এদের প্রতি ইউ মাস্ট গিভ আ লট অফ ক্রেডিট টু দ্য গ্রাউন্ডসম্যান বিকজ যে ধরনের উইকেট তারা তৈরি করেছে সিলেটে, উইচ ইজ ফেনোমেনাল। আমার কাছে মনে হয় এই উইকেটের কারণেই অনেক ভালো ভালো ব্যাটসম্যানের স্ট্রোক প্লে দেখতে পাচ্ছি আমরা, সো আ লট অফ ক্রেডিট মাস্ট গোস টু দ্য গ্রাউন্ডসম্যান। তামিম ইকবাল চলে গেলেও জৌলু সারাচ্ছে না এনসিএল। এদিনই সিলেটে এসেছেন মুশফিকুর রহিম। রাজশাহীর হয়ে খেলবেন পরের ম্যাচে। সে ম্যাচে একই দলের হয়ে দেখা যাবে তাওহিদ হৃদয়কেও। সাব্বির মিথুন, সময় সংবাদ, সিলেট। চ্যাম্পিয়ন্স ট্রফির দল সাজানো নিয়ে দুশ্চিন্তায় বিসিবি। সাকিব আল হাসান ইস্যুতে মন্তব্য না করলেও লিটন দাসের টানা অফ ফর্মের সমালোচনা করেছেন বোর্ড পরিচালক নাজমুল আবেদিন ফাহিম। সিলেট থেকে সহকর্মী সাব্বির মিথুনের আরও একটি রিপোর্ট। আইসিসি ইভেন্টেলেই অস্থিরতা বাড়ে টাইগার ক্রিকেটে। এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিও যার ব্যতিক্রম নয়। যে এলিট কম্পিটিশনে সুযোগ পেতে কাঠখড় পোড়াতে হয়েছে বহু, তারই আগে ব্যর্থতার বৃত্তে টিম বাংলাদেশ। সে অস্থিরতা বাড়িয়েছেন লিটন কুমার দাস। গত 1 বছরে 13 ওয়ানডে খেলে রান করেছেন 13, শূন্যতে ফিরেছেন 3 বার। বয়স 30 পেরোলেও ধারাবাহিকতার অভাবে ভুগতে থাকা লিটনে হতাশ খোদ বিসিবি কর্তারা। একটু হতাশই বলবো যে লিটন কুমার দাস 3 নম্বর খুব ইম্পর্টেন্ট একটা জায়গায় খেলছে। ওই জায়গাটায় ওর স্বাভাবিক ক্রিকেটে খেলতে পারলে এই দল বোধহয় অনেক বেশি উপকৃত হতো, বাট ও যেভাবে আউট হচ্ছে বা ও যেভাবে রেসপন্স করছে বোঝাই যাচ্ছে যে কিছু সমস্যা বোধহয় ওর হচ্ছে। ও খুব গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড় আমাদের জন্য, সব ফরম্যাটে খেলছে। এটা খুব দুঃখজনক হবে ওকে যদি আমরা ওর কাছ থেকে ওর সেরাটা যদি আমরা বের করে নিয়ে আসতে না পারি। লিটনের পারফরমেন্সের মতো ক্যারিবীয় দ্বীপে হতাশ করেছে স্পিনাররাও। স্পোর্টিং উইকেটে মিরাজ নাসুমদের ব্যর্থতায় আক্ষেপ বাড়ায় সাকিবের না থাকা। তবে সাবেক টাইগার অধিনায়কের বিষয়ে মুখে কুলুপ বিসিবি কর্তার। স্পিনারদের ব্যর্থতায় অজুহাত দিয়েছেন কন্ডিশনের। সাকিব আল হাসান ছিলই না, তো এখানে সাকিব আল হাসান আলোচনা করার কোনো প্রয়োজন দেখছে। পেস বলাররা শুরুতে যে বলিংটা করেছে, মাঝখানে স্পিনাররা সেটার
কনসিস্টেন্সিটা ধরে রাখতে পারেনি। খুব হতাশ নই, আমার মনে হয় যে কন্ডিশনে খেলা হয়েছে এই কন্ডিশন আমাদের স্পিনারদের জন্য খুব চ্যালেঞ্জিং। ঠিক কোন লেন্থে বল করতে হবে এটা বুঝতে একটু সময় লেগেছে। আমাদের বোলারদেরকে বোধহয় একটু মনোযোগী হতে হবে আর একটু। এনসিএল এর পর বিপিএল 50 ওভারের ফরম্যাটে নির্বাচকদের আর ক্রিকেটার খোঁজার সুযোগ থাকছে না, যদিও ভিন্ন সংস্করণেই চোখ রাখতে চাইছে বিসিবি। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে সেটাই শেষ ভরসা। এত বেশি খেলতে অভ্যস্ত না, এত কুইকলি ফরম্যাট চেঞ্জ হয়ে যাচ্ছে, এটাতে অভ্যস্ততা আমাদের সেভাবে নেই। এগুলি সব কিন্তু চ্যালেঞ্জিং, শুধু ক্রিকেটারদের জন্য চ্যালেঞ্জিং তা না, সিলেক্টরদের যদি বলি আমাদের সবার জন্য কিন্তু এগুলো চ্যালেঞ্জিং। কিন্তু এগুলি আস্তে আস্তে বোধ আমরা আরো বেটার অ্যাডপ্ট করতে পারবো। আমাদের খেলার সংখ্যা বাড়াতে হবে, ডিফারেন্ট ফরম্যাটে আমাদের খেলার সংখ্যা বাড়াতে হবে, আমরা যেন রেস্ট দিতে পারি, লোড ম্যানেজমেন্টের জন্য সময় দিয়ে যেন খেলোয়াড়দেরকে খেলাতে পারি, বিশেষ করে পেস বলারদের, এটাও খেয়াল রাখতে হবে। সো এবং নতুন নতুন প্লেয়ারদের তুলে আনতে হবে। কিন্তু এখন মানে নির্দিষ্ট একটা দল নিয়ে এগিয়ে যাওয়ার আর কোনো সুযোগ নেই। 19 ফেব্রুয়ারি হাইব্রিড মডেলে শুরু হবে 8 দলের চ্যাম্পিয়ন্স ট্রফি। টাইগারদের এখন পর্যন্ত সেরা সাফল্যটাও এসেছিল সেই সংস্করণে। সাব্বির মিথুন, সময় সংবাদ, সিলেট। এনসিএলের খবর জানাবো। তামিম ফিরে এলেও সিলেটে পৌঁছে প্রথমবারের মতো অনুশীলন করেছেন মুশফিকুর রহিম। এছাড়া বিরতির দিনে ঐচ্ছিক অনুশীলন করছে এনসিএল এর কয়েকটি দল। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী সাব্বির মিথুন। সবশেষ খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। মিথুন, এনসিএলের আজকে আরো একটা বিরতির দিন এবং বিজয় দিবসের দিনে খুব কম ক্রিকেটারকে আমরা দেখেছি যারা আজকে ঐচ্ছিক অনুশীলন করেছেন, যাদের মধ্যে মুশফিকুর রহিম সব থেকে বড় নাম। গতকালকে রাতে তিনি সিলেটে এসেছেন এনসিএল এর বাকি ম্যাচগুলো খেলতে নিজের বিভাগ রাজশাহীর হয়ে, এবং সেই আসার পরেই মুশফিককে আমরা দেখলাম যে আজকে সকাল থেকে অর্থাৎ 10:30 নাগাদ থেকে তিনি জিম সেশনের পরে ব্যাটিং অনুশীলন, রানিং সহ বেশ কিছু কাজ করছেন। যেমনটা আমরা সবাই জানি যে মুশফিক বেশ পরিশ্রমী একজন ক্রিকেটার, এবং সেই পরিশ্রমের সাপ কিন্তু আমরা আরো একটা বার দেখলাম যখন এই সিলেটের এনসিএল এর মাঝপথে তিনি ন্যাশনাল টিমের সার্ভিস শেষ করে এসেছেন এবং সেই ইনজুরি কাটিয়ে যখন ফেরার অপেক্ষায় আছেন ক্রিকেটে, সেই ইনজুরি থেকে কাটানোর পরে তারপরে যে এনসিএল পর্ব, সেখানে কিন্তু তার প্রতিপক্ষ চট্টগ্রাম, যে চট্টগ্রামে তামিম ইকবাল গতকালকে তার শেষ ম্যাচ খেলেছেন। নিজের সাবেক সতীর্থকে হয়তো পাবেন না ঠিকই, তবে প্রতিপক্ষ শিবির চট্টগ্রামের বিপক্ষে রাজশাহীকে জয়ের ধারায় ফেরাতে মুশফিকুর রহিম একটা বড় ভূমিকা রাখতে পারেন। এবং এই রাজশাহীর কিন্তু আরো বেশ কিছু তারকা ক্রিকেটার ইতিমধ্যে জয়েন করতে যাবে দলের সঙ্গে, যার মধ্যে তাওহিদ হৃদয়। অর্থাৎ তাওহিদ হৃদয় কালকের ম্যাচে না খেললেও তাকে হয়তো রাজশাহীর পরবর্তী ম্যাচে দেখা যাবে। তবে মুশফিকুর রহিম কিন্তু কালকের ম্যাচে খেলতে যাচ্ছেন এবং রাজশাহীর জয় পরাজয়ের ভাগ্যটাও কিন্তু তার হাতে অনেকটাই নির্ভর করবে যে দলের অধিনায়ক, টাইগারদের অধিনায়ক যিনি নাজমুল হোসেন শান্ত। এখন পর্যন্ত ছন্দ পায়নি, তবে মুশফিকুর রহিমের অন্তর্ভুক্তির পরে হয়তো রাজশাহীরও ভাগ্য বদল হতে যাবে। এবং তাছাড়া আজকে আমরা দেখেছি ঢাকা মেট্রো অনুশীলন করেছে এই আউটডোর স্টেডিয়ামে। এছাড়াও রাজশাহীর বেশ কিছু ক্রিকেটার এসেছিলেন যারা কিনা ব্যক্তিগত ঐচ্ছিক অনুশীলন নিজেদেরকে ঝালিয়ে নিয়েছেন। যেমনটা আপনারা জানেন, প্রতিদিন একটি করে ম্যাচ থাকায় ক্রিকেটাররা কিন্তু বিশ্রামের সুযোগ পান না। এই জন্য প্রতি 2 লেগ পরপর, অর্থাৎ পরপর 2 দিন 2টো ম্যাচের পরে একদিন বিরতি রাখা হয়েছে। এবং সেই বিরতি আজকের পরেই কিন্তু আবারও কালকে যথারীতি রাজশাহী চট্টগ্রামের বিপক্ষে মূল মাঠে দুপুরবেলায় অর্থাৎ দিনের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে, যেখানে মুশফিকুর রহিমও আসলে নিজেকে ঝালিয়ে নিচ্ছেন রাজশাহীর হয়ে ভালো কিছু করার জন্য। এবং তা যদি তিনি করতে পারেন তাহলে নাজমুল হোসেন শান্তদের দল যে একটা হারের বৃত্তে ঘুরপাক খাচ্ছে, একটা ব্যর্থতায় রয়েছে, সেই ব্যর্থতা থেকেও কিন্তু ঘুরে দাঁড়াতে পারবে। আমার কাছে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম থেকে এখন পর্যন্ত এই ছিল সবশেষ। এনসিএল টি20তে বেশ কয়েকটি দল ঐচ্ছিক অনুশীলন করছে এবং মুশফিকুর রহিমের অনুশীলনের সবশেষ খবর জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছিলেন আমার সহকর্মী সাব্বির মিথুন। খেলার সময় আরও থাকছে। দীর্ঘদিন পর বিজয় দিবস বাস্কেটবল প্রতিযোগিতায় অংশ নিতে পেরে উচ্ছ্বাস খেলোয়াড়দের। ধারাবাহিকতার আশা, অফিস ও নিজস্ব ভেন্যু না থাকায় আক্ষেপ ফেডারেশনের। খেলার সময় শেষ হলো বিজয় দিবস বাস্কেটবল প্রতিযোগিতা। প্রায় 2 বছর পর সফলভাবে টুর্নামেন্ট আয়োজন করতে পেরেছে ফেডারেশন। এবারের আসরে পুরুষদের খেলায় চ্যাম্পিয়ন বাংলাদেশ নৌবাহিনী ও নারীদের সেরার মুকুট গুলশান ইয়ুথ ক্লাবের। আছে স্বীকৃত ফেডারেশন। এনএসসি থেকেও প্রতি বছর ফান্ড আসে বাস্কেটবল ফেডারেশনের ব্যাংক অ্যাকাউন্টে। তবে এতদিন সে অর্থ কোথায় ব্যয় হয়েছে তার উত্তর নেই কারো কাছে। একটা টুর্নামেন্ট আয়োজন হয়েছে প্রায় 2 বছর বাদে। বিজয় দিবস উপলক্ষে বাস্কেটবল টুর্নামেন্ট আয়োজন করেছে সদ্য দায়িত্ব পাওয়া ফেডারেশনের কর্তারা। তবে এই আসর আয়োজন করা নিয়ে তাদের পোহাতে হয়েছে নানা ঝুঁকি ঝামেলা। মূল সংকট আমাদের মাঠ দরকার।
এটা যদি মিটে যায় তাহলে আর কোনো কষ্টের কারণ নেই। আমার নিজস্ব কোনো অফিসও নাই, তো আমার মেম্বাররা অনেক সময় দেখা গেছে কোর্টে দাঁড়ায় দাঁড়ায় মিটিং করতে হচ্ছে, বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। এবারের আসরে অংশ নিয়েছে মোট 7 দল, যার মধ্যে আছে বাংলাদেশ পুলিশ, নৌবাহিনী ও বিমান বাহিনী। তবে বাকি ক্লাবগুলো পেতে বেশ কাঠখড় পোড়াতে হয়েছে ফেডারেশনকে, লোকাল খেলোয়াড়দেরও পড়তে হয়েছে বিড়ম্বনায়। এছাড়া আসলে প্রথমবারের মতো অন্তর্ভুক্ত হয়েছে নারীদের টুর্নামেন্টও, যার প্রশংসা নারী খেলোয়াড়দের কণ্ঠে। দাবি নিয়মিত ঘরোয়া লিগের। ছেলেদের যেরকম এভরি ইয়ার দে হ্যাভ আ প্রপার সেট অফ লিগস, সেট অফ গেমস, মেয়েদেরও যদি এরকম করে, লেভেলটা ওই ছেলেদের লেভেলের নাই হোক, একটু লো লেভেলের হোক। মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে গেল 8 ডিসেম্বর শুরু হয় টুর্নামেন্ট। পুরুষদের খেলায় চ্যাম্পিয়ন বাংলাদেশ নৌবাহিনী ও নারীদের 8 দলের লড়াইয়ে শিরোপা উঠেছে গুলশান ইয়ুথ ক্লাবের হাতে। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। এই ছিল খেলার সময়ে, সঙ্গেই থাকুন সময়ের।